বলে জিভে কামড় বসে শশী। এবার তাকে কে বাঁচাবে? কণিকা বেগম ফোঁস করে শ্বাস ছেড়ে বলেন, শশী বউ বড্ড বার বেড়েছ, আমার কাছে এদের পিটিয়ে সোজা বানিয়ে দেব। বলেই কুঞ্জর হাতে ফোন ধরিয়ে দিয়ে তিনি চলে যান। কুঞ্জ খুশি মনে কানে ফোন ধরে সুর তুলে ডাকে, হ্যালো। ও ও, সুশি বউ। কানন একটু বেঁকে উকি দিয়ে দেখে মা কোথায়। ওই তো ঘরের দিকে যাচ্ছে। তার হাসি প্রসারিত হয়। ওদিকে কুঞ্জ খবরি ন্যায় গড় করে সবটা শশীকে বলে, ভাই কুকুরের বাচ্চাকে বাঁচাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছে, পা ভেঙে গেছে, হাত কেটে আলাদা হয়েছে, মাথা কেটে লাল হয়েছে, ব্যথা ব্যথা পাগল হয়েছে, আমাকে ঠাস করে মেরেছে। এক নাগারে বলে কুঞ্জ হাঁপিয়ে ওঠে। শশীর মাথায় যেন হ্যাং হয়ে যায়। কি বলল কুঞ্জ? অ্যাক্সিডেন্ট? পা ভেঙেছে? হাত কেটে আলাদা হয়ে গেছে? কি বলছো বিচ্ছু দেবর? কিছুই বুঝলাম না। কুঞ্জ বিস্তারিত বলবে প্রস্তুতি নাই, যেন শিরোনামের উপর বিস্তারিত পাঠ করবে। কিন্তু তাকে বিস্তারিত বলার সুযোগই দেওয়া হয় না। ফোনটা কেড়ে নেয় কানন। কুঞ্জ রেগে মেগে চিল্লাচিল্লি করে, ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করে। কানন দেয় না মোটো। কুঞ্জ রাগী গালে টুপ করে চুমু দিয়ে ফিসফিসিয়ে বলে, পুচু, রাগ করিস না, তোকে জোড়া র্যাকেট কিনে দিব, খেলাও শিখিয়ে দিব সত্যি। কুঞ্জ চুপ করে বসে, দাঁত বের করে হেসে সাই জানালো। কানন ছোট ভাইয়ের পাশে রিল্যাক্সে বসে আধা ভাঙ্গা পা টেবিলের ওপর তুলে বলে, শশী আছো? আমি শেরতাজ আলী কানন বলছি। এতক্ষণ দুই ভাইয়ের খুনসুটি এনজয় করছিল শশী। কাননের কথায় ঠোঁট চেপে হেসে বলে, তো আমি কি করব? নাচবো? আমার ঘুম পাচ্ছে, রাখি, গুড নাইট। বলে মিছে হামি তোলে। কাননের মুখখানা চুপসে যায়। খুব ঘুম পাচ্ছে? তাহলে ঘুমিয়ে পড়ো, পরে কথা হবে, রাখি। রাখি বলল। কানন রাখে না, ফোন কানে চেপে রাখে। দুপাশে নীরবতা ছেয়ে যায়, শুধু নিঃশ্বাসের আনাগোনা। একে অপরের শ্বাস প্রশ্বাস গোনার খেলায় মত্ত হয় যেন। সেই খেলা ভঙ্গ করে শশী বলে, কে অ্যাক্সিডেন্ট করেছে? হাত কেটে আলাদা হয়েছে, পা ভেঙেছে, কুঞ্জ বলল। কানন কুঞ্জর পরিপাটি চুল এলোমেলো করে শশীকে বলে সবটা। শশী শুনে ঝাড়ি দিয়ে বলে, বাইক দেখে শুনে চালাতে পারো না? তুমি একটা হাদারাম, কচু বনের কালাচাঁদ। কানন হজম করে নেয় ঝাড়িটা, আর চোখে কুঞ্জর দিকে যায়। শুনতে পায়নি তো আবার? শুনলে পুরো তাজমহলে রটিয়ে দিবে হতচ্ছায়াটা। মিয়া বিবি একে অপরকে ভালোবেসে চাই, ডাকুক না কেন, সেটা তাদের পার্সোনাল ডাক। কাননকে চুপ থাকতে দেখে শশী একটু নরম হয়ে আসে। বেচা জখমি সে কণ্ঠে কোমলতা মিশিয়ে বলে, তোমার কি বেশি লেগেছে? কুঞ্জর কথা কি সত্যি? না না, অল্প একটু লেগেছে। পুচুটা বানিয়ে বানিয়ে বলেছে, ওর স্বভাবটাই এমন, পিঁপড়ে দেখে হাতির গল্প শোনাবে। কানন মুচকি হেসে বলে, শশী কি তার জন্য চিন্তিত হচ্ছে? ওদিকে কুঞ্জ গাল ফুলিয়ে বসে। শশী হেসে ওঠে হালকা শব্দ করে। তার ক্ষীণকায় হাসির ঝংকার কাননের কানে গানের তালস্বরূপ বাজে। ভালো লাগে তার, মনটা যেন তরতাজা হয়ে ওঠে। সে হেসে মোহনীয় সুরে ডাকে, শশী। হুম। শশী হাসি থামিয়ে জবাব দেয়। কাননের পাগল সম মনটা যেন টুংটাং বেজে ওঠে। আশ্চর্য, সে কি সত্যি পাগল হয়ে যাচ্ছে নাকি? ভার্সিটিতে আমাকে ওভাবে অ্যাভয়েড করলে কেন? আর তোমার বন্ধুরা আমাদের কথা জানলে কি হবে? কাননের সচ্ছল প্রশ্ন যেন ছোট বাচ্চা অভিমান করে বলছে। শশী আবারও হেসে বলে, খচ্চর বাহিনীগুলো যদি জানতে পারে ওদের দাওয়াত না দিয়ে নিকাহনামা পড়ে ফেলেছি, আমাকে বুড়িগঙ্গায় ফেলে দেবে। আর ট্রিট নামক অত্যাচার তো আছেই। ও, তোমার অনেকগুলো ফ্রেন্ড তাই না? হ্যাঁ, আছে গোটা দশেক। তবে সুমা আমার বেস্ট ফ্রেন্ড। ওই যে আমার সাথে ছিল না, ওকে বলেছিলাম একবার বিয়ের কথা, শালি বিশ্বাসই করলো না, মজা ভেবে উড়িয়ে দিল। আর আজকে আপনাকে দেখে কি বললো জানেন? কি বলেছে? বাবা, খুব আগ্রহ দেখছি, পছন্দ হলো নাকি? আমার তো আমার ঘরে চাঁদ পছন্দ, তাকে নিয়ে আগ্রহের সীমা অসীম। শশী বিছানা ছেড়ে উঠে বসে। সে কি ঠিক শুনল, নাকি তার মনের ভ্রম? সে বিছানা ছেড়ে বেলকুনিতে চলে যায়। অন্ধকার রাতে দ্রুতি ছড়িয়ে দেওয়া তার মৃত্যুকে দেখে মিটমিটিয়ে হাসে। গ্রিলে মাথা ঠেকে ফিসফিসিয়ে বলে,
সে খুব আগ্রহ না ঘরের চাঁদকে নিয়ে, তাই তো নিকাহনামা পড়ে ইঁদুরের গর্তে লুকিয়েছিলে। কানন মাথা চুলকায় আবার, লাজুক হেসে অভিযোগ নাকচ করে উল্টো অভিযোগ দায়ের করে বলে, তোমার বাবাই তো 144 ধারা জারি করেছিল, দেখাশোনা কথাবার্তা সব বন্ধ। তোমার পড়াশোনার ক্ষতি হলে মেয়ে পাঠাবেন না। শশী জানে এ কথা, তবে কাননের বলের ভঙ্গিতে হেসে ওঠে। কানন আবারও ঘোরের মাঝে ডুব দেয়। চারিদিকে এত আনন্দ মিছিল গাইছে কেন? মন খারাপই বাষ্পীভূত হয়ে উড়ে যাচ্ছে কেন? খেয়ালহারা কানন যেন আশেপাশে সব ভুলে বসে। স্বল্প দূরত্বে দাঁড়িয়ে কণিকা বেগম, মুখখানা স্বাভাবিক। ছেলের হাসিমাখা মুখটা দেখে তার বুকটা হালকা হয়। বুঝতে অসুবিধা হয় না, তার ছেলে, তার পাগল ছেলে শশীতে হারায়। তিনি মলিন হাসে। তার আদরের ছেলে যে মায়ের ন্যাওটা, মাকে চোখে হারায়। কিছু হলেই মামা করবে, একদণ্ড আড়াল হলে চিল্লিয়ে গলা ফাটাবে। সে অফিসে গেলে ছেলে প্রায় ঘন্টা অন্তর অন্তর ফোন করে বলতো, মা এটা কোথায়, ওটা পাচ্ছি না খুঁজে, কখন আসবে? মায়ের পছন্দ তো তারও পছন্দ। মধ্য কথা, মাকে ছাড়া তার মোটো চলে না। সবাই যাকে মাম্মাস বয় বলে পেরেশান করে, সেই ছেলের জীবনে আরেক নারীর আগমন ঘটেছে। সে এখন অন্য একটা মেয়েকে চোখে হারায়, তার জন্য পাগলপাড়া পাগলামি করে। কণিকা বিরক্ত নিজ ভাবনায়। অন্য নারীটা ছেলের বউ, ভালোবাসবে, পাগলামি করবে, স্বাভাবিক। কণিকা বেগমের আরেক পাগল মন আনচান করে, তার ছেলের জীবনে সে ব্যতীত অন্য কারোর আধিপত্য চলবে। ছেলে এখনই বউ বলতে পাগল প্রায়। বউয়ের আগমন ঘটলে তো তাকে কি ভুলেই বসবে? কণিকা বেগম ছেলে মানুষই ভাবনাকে পেছনে ফেলে দিল। হঠাৎ কলিং বেল বেজে উঠল। তিনি বুকে হাত গুটিয়ে দেখেন ছেলে কাণ্ড। কলিং বেলের আওয়াজ কানে ঢুকছে না, এতটা ডুবে গেছে। ছোটটাও হাঁ করে ভাইয়ের কথা গিলছে সদবোধ হারিয়ে। তিনি গিয়ে দরজা খুলে দেন। মুর্তাজালি ভেতরে প্রবেশ করেন। মাকে বড় ভাইয়ের বাড়িতেই রেখে এসেছেন। তিনি স্ত্রীর পানে চেয়ে বলেন, সাল্লু আঙ্কেল ফোন করেছিল। কাল সকাল কাল সকালে পাগলটাকে বেঁধে নিয়ে যেতে বলেছে। ঘুম থেকে ওঠার আগেই বেঁধে ফেলো, বুঝলে? কণিকা বেগম বিরক্তর সাথে তাকান। মুর্তাজালি হেসে ড্রয়িং রুমের দিকে এগিয়ে যান। ছেলেকে দিন দুনিয়া ভুলে ফোনে হেসে সে কথা বলতে দেখে তিনি অবাক সুরে বলেন, এই না দেখে গেলাম দেবদাস হয়ে অমাবস্যার মতো মুখ করে বসে আছিস। আমাবস্যায় চাঁদের দেখা মিলেছে। হুশ জ্ঞান ভুলে এখন তার ঘরের চাঁদে মেতেছেন শের সাহেব। গলা উঁচিয়ে কাননকে শুনিয়ে শুনিয়ে বলে কণিকা বেগম। একটু আগে ছেলে কথোপকথন কানে এসেছিল, তাই একটু খোঁচা দিল। মুর্তাজালি বুঝতে পেরে ঠোঁট চেপে হাসেন। যাক, গাধাটার মনটা ভালো হয়েছে। কতদিন পর হাসলো ছেলেটা। বেখালি কানন খেয়ালে ফিরে যেন। মায়ের কথায় ফোনটা পড়তে পড়তে বেঁচে যায়। থতমত খেয়ে যায়, কি বলবে বুঝতে পারে না। বাবাকে হাসতে দেখে লজ্জা পায়। ফোনটা কুঞ্জের কানে ধরিয়ে দিয়ে তড়িঘড়ি খোঁড়াতে খোঁড়াতে চলে যায় ঘরে। পুরো ড্রয়িং রুম যেন কেঁপে উঠল মুর্তাজালির হা হা শব্দে। কণিকা বেগম মুখ লুকিয়ে হাসেন। ওদিকে ফোনের ওপাশে শশী হাসির শব্দে বলে ওঠে, শের কি হাসছে? কথা বলছো না কেন? এই ওন্দা বিড়াল। কুঞ্জ হি হি করে হাসে। শশীবউ ভাইকে ওন্দা বিড়াল বলছে। সে সোফায় গড়াগড়ি খেয়ে বলে, ও সুশিব, আমি গুজব বলছি গো। বলে গলা উঁচিয়ে কাননকে ডাকে। মুর্তাজালি কুঞ্জর হাত থেকে ফোন নিয়ে বলে, ভালো নাম দিয়েছ তো, আমার পছন্দ হয়েছে। আমি তো গাধা, পাগল, হাবিজাবি বলে ডাকি। আজ থেকে এটাও ট্রাই করব। শ্বশুরের গলা শুনে শশী পিলে চমকে ওঠে। জিভ কামড় দিয়ে মনে মনে নিজেকে 101টা ভদ্র গালি দিয়ে শ্বশুরকে সালাম দিয়ে বলে, আব্বু ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? তোমার আব্বু আম্মু, ছোটু কেমন আছে? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছেন। কি আর বলবে শশী, ভাষা খুঁজে পায় না, তাই চুপ থাকা স্ত্রীও মনে করে। মুর্তাজালি হ্যালো হ্যালো করে বলেন, শুনতে পাচ্ছ শশী? আমি একটা অতি সিরিয়াস কথা বলতে চাচ্ছি। তুমি একটু মনোযোগ দিয়ে শোনো তো। জি আব্বু, শুনছি, বলুন। কণিকা বেগম স্বামীর দিকে চান সূক্ষ্ম দৃষ্টিতে। ইনি আবার কি বলবেন? মুর্তাজালি শান্ত সুরে বলেন, তুমি তো জানোই
আল্লাহ পাক দুটো ছেলে দিয়েছেন, একটা গাধা আর একটা বাঁদর। দুটোই খুব শখের, বুঝলে। আল্লাহর রহমতে কোনো কিছুর কমতি নেই, একটা মেয়ে বাদে। তুমি জলদি এসে অভাবটা পূরণ করে দিও। মেয়ের মতোই ভালোবাসবো। তোমার শাশুড়ির সাথে কথা কাটাকাটি হলে তোমার পক্ষ নেব। বলে আর চোখে কণিকা বেগমের দিকে যান। কণিকা বেগম হাসেন স্বল্প। সব পাগলের দল। শশী কি বলবে ভেবে পায় না। এত নিপুণ আবদারে বৃষ্টি চঞ্চল শশী ভাষাহীন। শ্বশুর শাশুড়ির সম্পর্কে তিক্ত কথাই কানে বেঁধেছে সবসময়। তার দাদুর সাথেও মায়ের অভিজ্ঞতা সুবিধা নয়। সেখানে তার কপালটা কি প্রসন্ন। শশীর ভাবনার মাঝে ওপাশ থেকে আবারও ভেসে আসে শ্বশুর নামক লোকের নমনীয় গলা। আমার ছেলে বেকার, এটাতে তোমার বাবার ঢের সমস্যা, বুঝলে। একজন বাবা হিসেবে অবশ্যই তিনি ঠিক, তবুও বলবো তোমার বাবাকে একটু বুঝিও। দায়িত্বে বেড়া ঝালে না হয় ছেলেটা একটু গতি হবে। ঘরে তোমার আগমনে উপরওয়ালার রহমত নাজিল হবে ইনশাআল্লাহ। তোমার সর্বোচ্চ খেয়াল রাখবো, কখনো অভিযোগের অবকাশ দেব না। শশী চুপটি করে শুনে তার কথা কি বলবে ভেবে পায় না। তবে তার চঞ্চলা মনটা চিলিয়ে বলতে চায়, শ্বশুর মশাই, আমাকে কি আপনি নির্লজ্জ ভেবেছেন নাকি, যে বাপের কাছে গিয়ে ঘ্যান 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 করব যে আব্বু আমাকে জলদি জলদি শ্বশুরবাড়ি পাঠিয়ে দাও না। আর তাছাড়াও তাকে সুখে থাকলে ভূতে কিলায় যে দায়িত্বের বেড়া জালে নাচতে নাচতে আটকে যাবে। মুর্তাজালির সাথে বেশ সময় ধরে কথা হয়। শশী বরাবরে নাই চুপ করে থাকে। তার গপ্প যে ফুরায় না, তার থেকে রেহাই পেতে না পেতেই বিচ্ছু দেবরের সাথে মিনিট 5 কথা হয়। রাত নিস্তের কবলে ঝিঝি পোকার ডাকে পরিবেশ নিস্তেজ হয়ে আছে। পুরো রুম জুড়ে অন্ধকার, শুধু বেলকুনিতে আলো জ্বলছে মিটমিটে। সেই আলোয় রুম আবছা আবছা দেখা যায়। শশী গভীর ঘুমে আচ্ছন্ন। ঘুমের ঘরে হঠাৎ শীতল অনুভব করে, খুব বেশি পরিমাণে শীত, যেন যে কোনো বরফের রাজি ডুবে যাচ্ছে। হঠাৎ কেউ আসে, তাকে উষ্ণতার চাদরে ঢেকে নেয়। স্বর্গীয় অনুভূতিতে ভাসিয়ে এক নতুন রাজ্যে পাড়ি জমায়। শশী বোঝার চেষ্টা করে কে সে। সে মুখ দেখার চেষ্টা করে কিন্তু সব অস্পষ্ট। সে জিজ্ঞেস করতে চায় কিন্তু কণ্ঠনালী ভেদ করে কোনো শব্দ বেরোয় না। শশী তাকে ছুঁয়ে দেখে কিন্তু বুঝতে পারে না। সে লাজে রাঙ্গা হয়, মুখ লুকিয়ে নেয় তার বুকে। তাদের এই সুখানুভূতি কারোর সহ্য হয় না। কেউ চিল্লিয়ে ডাকে, শশী বউ। শশী ধরফরিয়ে ওঠে বিছানা থেকে। আশেপাশে হাতটিয়ে কিছু খোঁজে, না পেয়ে চোখ খুলে কিছু পল চুপ থাকার পর মস্তিষ্ক কাজ করা শুরু করে। বুঝতে পারে স্বপ্নে ডুবেছিল সে। আর স্বপ্নটা মাথা চাড়া দিতেই শশীর কান গরম হয়ে আসে। লেপের ভেতর মুখ লুকিয়ে রাখে শশী তার ভাবনাকে শতাধিক ধিক্কার। শশী মুচকি মুচকি হাসে। এপাশ ফিরতেই বুঝতে পারে ফোনটা ভাইব্রেট করছে। শশী হাত বাড়িয়ে ফোনটা বের করে। স্ক্রিনে সে নামটা দেখে শরীর চক্ষু যুগলের আকৃতি বৃদ্ধি পায়। লম্বা শ্বাস টেনে নেয়, ভাবে রিসিভ করে একটা ঝাড়ি দিবে। কত বড় সাহস তার স্বপ্নে উকি ঝুঁকি দিয়ে। শশী গলা ঠিক করে নেয়। ঘুমিয়ে ভাঙা ফ্যাস ফ্যাসে গলায় ব্যাটান আবার হার্ট অ্যাটাক করে বসে। সে রিসিভ করতে ও পাশ থেকে ভেসে আসে, শশী ঘুমিয়ে পড়েছ? শশী হাসবে না কাঁদবে বুঝতে পারে না। সে মনে মনে আহমক আউড়িয়ে মুখে বলে, না, ঘুমিয়ে আছি আমি। ঘুমের ঘোরেই তোমার সাথে কথা বলছি শের। ঘুম থেকে তুলে জিজ্ঞাসা করছো ঘুমিয়ে পড়েছি কিনা? আহাম্মক একটা। শেরতাজালি কানন। তার কর্কশ গলায় একটু থতমত খায়। ফোনের স্ক্রিনের সময় দেখে নেয় 1:07। সে মিনমিনিয়ে সুরে বলে, আচ্ছা সরি রেগে যাচ্ছ কেন? আচ্ছা রাখছি, ঘুমাও। খবরদার ফোন রাখলে। বলো কি বলবে। তুমি ঘুমাওনি? এত রাতে জেগে কি করছো? কানন ফোন রাখার ভুল মোটেও করে না। সে নিজেকে ধাতস্থ করে স্বাভাবিক সুরে বলে, পড়ছিলাম একটু, হঠাৎ তোমার কথা মনে পড়লো তাই কল করলাম। তোমার ঘুম ভাঙিয়ে দিলাম। ভালোই করেছো, ভেঙেছো, নইলে সর্বনাশ হয়ে যেত আমার। আর সর্বনাশটা তুমি শের নিজে করতে। বলে শশী হামি তুলে। ঘুম তার উবে গেছে। যে স্বপ্ন দেখেছে তার তো গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে।
একটু পানি খাও দরকার। কানন বুঝতে পারে না তার কথা। কি বললে? আগাগোড়া কিছুই বুঝলাম না। বুঝতে হবে না, কচু বনের কালাচাঁদ। শশীর কথায় কাননের কপালে ভাঁজ পড়ে। কালাচাঁদ মেয়েটা এর আগেও বলেছে। কালো বলে তুচ্ছ তাচ্ছিল্য করছো শশী? তুমিও কিন্তু সাদা নও, শ্যামাঙ্গিনী চাঁদ। শশী ঠোঁট চেপে হাসে। আহারে বেচারা। তো শ্যামলা মেয়েদের চেহারায় আলাদা মায়া থাকে, তাদের মায়াবতী বলা হয়, জানো না? জানি তো, কিন্তু তুমি মায়াবতী নও মোটেও। শশী গলার নমনীয়তা গিলে নিয়ে আবারও কর্কশ গলায় বলে। কি বললে, আবারও বলো। কানন মুচকি হেসে লাইট অফ করে বিছানায় গা এলিয়ে দেয়। আঘাতপ্রাপ্ত পায়ের নিচে বালিশ রেখে কম্বলে নিজেকে ঢেকে ধীমান সুরে বলে। ওহে চাঁদনি, তুমি মনোহরণী, তুমি জাদুকরী। হায়, নিবৃত যতনে এই আমিটাকেই বশীভূত করে ফেলেছ। আমি হারিয়েছি, আমি ডুবেছি, আমি শেরতা জালি কানন, খুবই বাজেভাবে ফেসেছি তোমার ইন্দ্রজালে। শশী মুচকি হাসল। এরকম এক পাগলা গোছের স্বামীরূপ প্রেমিক মন্দ নয়। নব্য পনয়ের ফাঁদে শশী বুঝে শুনে পা ফেলে। অল্প অল্প করে কদম ফেলে এগিয়ে যায়। মিষ্টি মধুর কর্কশ কথা তো কখনো ভুবন ভোলানো হাসি ঝঙ্কারে এক পাগল প্রেমিকের হৃদয়খানি ব্যাকুল করে। তাকে তপড়ায়, আবার মিষ্টি মধুর কথার জালে আটকে নেয়। দম্পতির খুনসুটিতে ভরপুর মিষ্টি মধুর কলতান মুখরিত হয় পুরো নিশীথ। তার কপট যুগল আজ নিশাচর বনে পুরো রজনী একে অপরের সাথে ভাব বিনিময় করে। কারোর চোখে বিন্দুমাত্র ঘুমে ছিটেফোঁটা ছুতে পায় না। নয়া প্রেমে নয়া গল্পে তো দুই কোকিল গেয়ে ওঠে কুহু। শীতের রিক্ত হস্তে বসন্তের আগমনী বার্তা পৌঁছে যায় কৃষ্ণচূড়ার ডালে ডালে। মধ্যাহ্নের প্রহর কোহলিকার চাদরে মুড়ে দূরপাল্লার পরিবেশ আপচা আপচা দেখা যায়। পথে ঘাটে সকলেই শীতের পোশাকে নিজেকে আবৃত করে রেখেছে। অনেকে রাস্তার ধারের আবর্জনার স্তূপে আগুন জ্বালিয়ে হাত পা গরম করে নিচ্ছে। এই কনকনে শীতে দুপুরে চায়ের দোকানে ভিড় জমেছে বেশ। সেই ভিড়ে ছিমছাম গরনের এক যুবক, গায়ে শীতের পোশাক বলতে ডেনিম জ্যাকেট। আশেপাশে সকলেই শীত থেকে বাঁচতে মাফলার টুপি চাদরে আবৃত থেকেও শীতে কনকন করে কাঁপছে। অথচ ছেলেটা দিব্যি আছে, যদিও নাক চোখ লাল হয়ে আছে, কিন্তু তাতে তার ভাবান্তর নেই। সে দোকানি থেকে চা নিয়ে একটু দূরত্বে দাঁড়িয়ে চায়ের স্বাদ নিতে থাকে। দৃষ্টি তার রাস্তার বিপরীত পার্শ্বে ডাচ বাংলা ব্যাংকের গেটের উপর নিবদ্ধ। অপেক্ষায় কাঙ্ক্ষিত রমণীর, তাকে দেখার জন্য তৃষ্ণার্ত চোখ জুড়ে প্রবল জলোচ্ছ্বাস। পারে না সব গল্প ছিঁড়ে দৌড়ে চলে যেতে। চলেও যেত যদি সে জানত রমণীর অবস্থান। তাকে তো এখানেই আসতে বলা হয়েছে, তাই তো অপেক্ষা। তবেই মিষ্টি মধুর অপেক্ষা বেশ উপভোগ করছে শেরটা জালি কানন। ভাবতেই মৃদু হাসল সে। চা শেষ হতেই ওয়ান টাইম কাপটা বিনে ছুঁড়ে ফেলে। আশেপাশে চাইতেই একজন যুবক নজর কাড়ে। কানন তড়িঘড়ি ঘাড় ঘুরিয়ে এমন ভাব করে যেন তাকে দেখেনি। ফোনটা বের করে নিজেকে ব্যস্ত রাখার আপ্রাণ চেষ্টা করে সে, কিন্তু তার প্রচেষ্টা ব্যর্থ হয়। যুবকটি এগিয়ে এসে তার কাঁধে হাত রেখে খানিকটা অবাক সুরে বলে। এই, তুই সেন না? হ্যাঁ, আমি মোটেও ভুল নই। চিনতে পারিসনি আমাকে? কানন চিনতে পেরেছে আদিকেই, তবুও অচেনা মুখভঙ্গি প্রদর্শন করে কাঁধ থেকে যুবকটার হাত সরিয়ে নম্র গলায় বলে। আই এম সরি, চিনতে পারছি না। উইল ইউ প্লিজ লিভ মি? বলেই কানন প্রস্থান করবে, যুবকটি তার বাহু ধরে আটকে হাস্যোজ্জ্বল গলায় বলে। শেরতা জালি, আমি তামিম। চিনতে পারিস না? একই স্কুলে পড়তাম, বন্ধু ছিলাম, এসএসসি একসাথেই দিলাম। কি রে, মনে করতে পারছিস না? এবার কিন্তু একটা চোর মারব তোকে। কানন ভারী অপ্রস্তুত হয়ে পড়ে। সে চিনতে পারলেও চিনতে চায় না। আশেপাশে সবাই এদিকে চেয়ে আছে। কানন অনিচ্ছা সত্ত্বেও মিছে হাসি ফুটিয়ে মনে পড়ার ভঙ্গিতে বলে। ও হ্যাঁ হ্যাঁ, তামিম তাই না? কেমন আছো? এখানে কি করছো? কানন আচরণে দৃষ্টি ফুটিয়ে তোলার চেষ্টা করে। সে অসন্তোষ এই দেখা সাক্ষাতে। সত্যি সে খুশি নয়। তামিমের ওসবে খেয়াল নেই। সে পুরনো স্কুল জীবনে বন্ধুকে পেয়ে যেন আবেগে আপ্লুত হয়ে পড়ে।
হেসে বন্ধুর সাথে কোলাকুলি করে আনন্দ প্রকাশ করে। কাননের চোখে মুখে বিরক্তি ঠাসা হাসি। সে পারে না এখান থেকে ছুটে পালাতে। তামিম হেসে বলে, কেমন চলছে দিনকাল শের সাহেবের? দেবদাস বেশে কেন? ছেঁকা খেয়েছো নাকি দোস্ত? কানন ছোট্ট করে নাবোধক স্বীকারোক্তি দেয়। তামিম আবারও প্রশ্ন করে। কি করিস আজকাল? চাকরি বাকরি? এ যাত্রায় কাননে বিরক্ত আসমান সই। সে গম্ভীর মুখে কাট কাট গলায় জবাব দেয়, না, এখনো বাপের হোটেলে খাচ্ছি দাচ্ছি আয়েশ করছি। তুমি? সেম টু ইউ শের। আমিও বাপের হোটেলে দিব্যি আছি। বাপের ব্যবসা সামলাবো বুঝলি। তা এখানে কেন? তামিম প্রস্তুত হেসে বলে, যেন বাপের হোটেলে খাই, তবু তার বিন্দুমাত্র দ্বিধাবোধ নেই। অথচ কানন লজ্জায় মুখ লুকিয়ে রাখি এ প্রসঙ্গে কথা উঠলে। বন্ধুর সঙ্গে দেখা করতে এসেছি। তুই? সে আলগোছে শশীর ব্যাপারটা লুকিয়ে যায়। তামিম এবার বুঝি খানিক লজ্জা পেল। সে ফিসফিসিয়ে বলল, তোর ভাবি আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছি। খুব ভালো। দাঁত কপাটি পিস্টন করে জবাব দেয় কানন। তার দাড়ি গোফে ঢাকা চেহারায় রাগ উকিঝুঁকি দিচ্ছে কি। তামিমের অতশত ভাবান্তর নেই। সে গার্লফ্রেন্ডের গুণগান গেয়ে শোনাচ্ছে কাননকে। কানন চুপচাপ শুনে যায় শুধু। এরই মাঝে কানন খেয়াল করে গেট পেরিয়ে তার আকাঙ্ক্ষিত রমণীর আগমন। বরাবরে নাই কালো বোরকা হিজাবে বিশাল শালে ঢেকে রেখেছে নিজেকে। তার শুষ্ক খড়খড়ে অধর জুড়ে মিষ্টি হাসি ফুটে ওঠে। তবে পাশে তামিমকে দেখে হাসি লুকিয়ে রাখল যেন। শশী আশেপাশে তাকিয়ে রাস্তা পার হয়। কাননকে দেখে মৃদু হেসে এগিয়ে আসে। কাননের পাশে পরিচিত কাউকে দেখে শশীর কপালে ভাঁজ পড়ে। সে তাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে কাননের পাশে দাঁড়িয়ে বলে, কখন এসেছো? ফোন করনি কেন? বেশি সময় গড়ায়নি। কাজ শেষ তোমার? বাইক এনেছো? দেখছি না যে। আনিনি। আম্মু চাবি কেড়ে নিয়েছে। সাহস হয়নি আর চাওয়ার। সহজ সরল স্বীকারোক্তি কাননের। এবার শশী মৃদু হেসে ওঠে। কাননের আপদমস্তক ভালোভাবে দেখে নিয়ে বলে, পুচু দেবর যে বলল অ্যাক্সিডেন্টে হাত কেটে আলাদা হয়ে গেছে, কোথাও কেটেছে, মাথাও কেটেছে। আমি তো দিব্যি সুস্থ শেরকে দেখতে পাচ্ছি। ওর আশারই গল্প। শুধু হাতটা ছিলে গেছে, পায়ে লেগেছে একটু। শশীর কপালে চিন্তার ভাঁজ রেখা দেখা যায়। সে বিনা দ্বিধায় নিজ উষ্ণ হাতে কাননের ডান হাতের আঙ্গুলের ভাঁজে গলিয়ে দেয়। শশীর কপালে ভাঁজ পড়ে। ধীমান সুরে বলে, এ হাত নাকি বরফের টুকরো? কি ঠান্ডা রে বাবা! উষ্ণ হাতে গাঢ় স্পর্শে কানন স্তব্ধ বিমুগ্ধ। শীতে অনুভূতিহীন কাননের কাঁপন ধরতে অক্ষম হলেও এই উষ্ণ স্পর্শ যেন শরীরের শীতলতম অনুভব ফিরিয়ে দিল। তার ভেতরটা কেঁপে উঠল ক্ষণে ক্ষণে। অনুভূতির গ্যারাকলে পিষ্ট কানন দৃঢ়ভাবে অথচ কোমলতায় উষ্ণ হাতখানা আগলে রাখে। শশী পিটপিট করে দেখে হেসে দেয়। এ কোন পাগলের পাল্লায় পড়ল সে যদি এই বরফ শীতল কর্পটে চুমু দেয়, নিঘাত এই শেরমশাই পটল তুলবে। এতক্ষণ তামিম নামক লোকটি পাশে দাঁড়িয়ে দুজনে কথোপকথন হাবভাব গতিবিধি লক্ষ্য করছিল চুপচাপ। আর চুপচাপ সহ্য করা গেল না বোধ করি। সে গম্ভীর মুখে কাননকে উদ্দেশ্য করে বলে, এই তোর বন্ধু? এর জন্য অপেক্ষা করছিলি? কানন আর চোখে তামিমের পানে চাই। কিছু বলবে বলতে পারে না। তার আগে শেরনি সাহেবান নিজ কোমল রূপ পাল্টে কর্কশ গলায় কাননকে উদ্দেশ্য করে বলে, বন্ধু লাগি আমি তোমার। বউকে বউ বলতে লজ্জা লাগে? কানন ঝাড়িখানা হজম করে নেয় মুখ বিকৃত করে। আশেপাশে আর চোখে চেয়ে বোকা বোকা হেসে দেয়। শশী চোখ পাকালে কানন গড়গড় করে বন্ধুর উদ্দেশ্যে বলে, বন্ধু তবে বৌরূপী। শি ইজ মাই ওয়াইফ। একটু থেমে শশীকে বলে, শশী, ও আমায় স্কুল লাইফের ফ্রেন্ড তামিম। শশী গলা পরিষ্কার করে লম্বা সালাম দেয়। তামিম শান্ত চোখে চাই শশীর দিকে। শশী ভুলেও তার দিকে তাকায় না।
কারণ তারা দেখিয়ে রিক্সা ডেকে নেয়। বন্ধুর থেকে বিদায় নিয়ে রিকশায় চড়ে বসে। উষ্ণ হাতটা এখনো তার বরফ শীতল হাতের মাঝে আটকে। শশীর সারানোর চেষ্টা করলো, কানন ছাড়েনি। রিকশার হুড তুলে রিকশা চালক রিকশা টান দেয়। কুয়াশায় ঢাকার রাস্তায় আস্তে আস্তে রিকশার অবৈ বিলীন হয়ে যায়। তামিম সেখানেই দাঁড়িয়ে আছে শূন্য দৃষ্টিতে। টলমলে চোখের গভীরতায় বিরহ তাকঝাঁক দেয় সন্তপনে। ডাইনিং টেবিলের খাবারের সমাহার, ফুলকপি ভাজি, ফুলকপির তরকারি। ফুলকপি দিয়ে আর কি রেঁধেছে মিহির জানে না। শীতকালীন এই সবজিটা মিহিরের পছন্দ নয়, তবুও তার মায়ের রান্নার মেনুতে শীতকালে ফুলকপি অতি সাধারণ সবজি। তার মা পারভিন বেগম পারেন না ফুলকপি দিয়ে মাংসটাও রেঁধে ফেলেন। মিহির টেবিলে কোনোই ঠেকিয়ে অসহায় গলায় বলে, আগে জানলে চেম্বারে খাবার অর্ডার করে নিতাম। কেন যে এই ফুলকপি খেতে আসলাম, ধ্যাত বা। পরেটুকু বলতে নিয়েও বলে না মায়ের উপস্থিতির জন্য। পারভিন বেগম থমথমে মুখে কিচেনে চলে যান। একটা ডিম ভেজে এনে ছেলের পাতে দিয়ে বলেন, নাও গেল। কুত্তার পেটে কি ঘি হজম হয় নাকি? ফুলকপি বাঁধাকপি কত উপকারী সবজি, তাকে কেনা তুই তুচ্ছ তাচ্ছিল্য করছিস। মানছি উপকারী, তার মানে এনে যে প্রতিবেলায় মহামান্য ফুলকপির এত মেনু রান্না করবে। ছেলের কথাই পারভিন বেগম আর কিছু বলেন না। প্লেটে খাবার নিয়ে চেয়ার টেনে নিজেও বসে পড়ে। তিনি প্লেটে হাত চালিয়ে বলেন, বেয়ান ফোন করেছিল, পিঠাপুলির দাওয়াত দিল, সামনে শুক্রবার। তোকে ফোন করেছিল, ধরিসনি বলল। ব্যস্ত ছিলাম, রাতে ফোন করে নেব। শিরিন কোথায় দেখছি না যে? মমতাজ আপার ওখানে, ফারিনকে নিয়ে গেল এলো বলে। ও আরেকটা কথা, এবার শিরিনদের বাড়িতে গিয়ে শশীকে তুলে আনার পাক্কা কথা সেরে আসবো, বুঝলি? মিহির খাওয়া থামিয়ে ভুরু কুচকে যায় মায়ের দিকে। তোমরা বললে আর শিরিনের বাবা মানলো, তাই না? শ্বশুরমশাই ভারী ঘাটতারা, সের চাকরি না পেলে মেয়ে হাতে দিবে না। আমার কথা মিলিয়ে নিও আম্মা। পারভিন বেগম হেসে উঠল তার কথায়। ছেলের পাতে মাছের পেটি তুলে দিয়ে বলে, সেই ঘাটতেরা হলে আমাদের মুরতাজ তার থেকেও 4 ডিগ্রি উপরে, বুঝলি বাচ্চা ধন। আর কণিকার কথা নাইবা বললাম, তাজমহলে অতি শীঘ্রই শশী বইয়ের স্থায়ী আগমন ঘটবে। মিহির তর্কে জড়ে না। আসলে ভালো, এই বিয়ের সিজনে একটা বিয়ে খাওয়া যাবে কবজি ডুবিয়ে। এরই মাঝে শিরিন প্রবেশ করে মেন ফটক পেরিয়ে। দুই হাতে দুইজনে দখলে ফারিন ও কুঞ্জ দূরে ডাইনিং টেবিলে মিহিরের অবৈ দেখে বুড়ো কুটিতে ভাঁজ ফেলে বলে, ভাবি তুমি তো বলছিলা মাহি ভাই নাই, ও কখন এলো? আমি যাব না তোমাদের বাড়ি। বলেই শিরিনের হাত ছাড়িয়ে উল্টো দিকে পা চালায়। মিহিরের সাথে ছোট্ট কুঞ্জর গলায় গলায় শত্রুতা। কুঞ্জ দ্বার প্রান্তে পৌঁছে গেছে, তখনই মিহিরের গলা ভেসে আসে, এই লেজ ছাড়া লালমুখ হনুমান, পালাচ্ছিস কেন আমার ভয়ে? কুঞ্জর পদযুগল থেমে যায়। লাল কালো মিশলের হুডির পকেটে হাত গুজে খানিকটা ভাব নিয়ে পেছন ফেরে। এক পা দুপা করে এগিয়ে আসে, মুখ মুচড়ে বুকে তার প্যাঁচা মুখ মিহি ভাইকে। এগিয়ে গিয়ে নিরাপত্তার জন্য চাষির পাশে দাঁড়িয়ে বলে, রাতকানা পেঁচা মুখ মাহি ভাই আমি মোটেও পালিয়ে যাচ্ছিলাম না, বুঝলা? তাই না? তাহলে এদিকে আয় তো, আয় লক্ষ্মী ভাই। কুঞ্জর চোখ বড় বড় করে চায়। হঠাৎ ঝড়ের গতিতে দৌড় লাগালো মেন ফটকের দিকে। গলা জড়িয়ে বলতে থাকে, আমাদের কথা বললে মারিবে তাই না? রাতকানা পেঁচামুখ মিহি খচ্চর কোথাকার। আমি আম্মুকে বলে দেব তুমি গালে মেরেছো, পিঠেও মেরেছো, কান মলে দিয়েছো, হিয়া বড় ধমক দিয়েছো আম্মু। আর শোনা যায় না তার কথা। চোখের অগোচরে চলে গেছে ছোট্ট কুঞ্জ। পারভিন বেগম হেসে দেয়, সাথে শিরিনও। মিহির হাসে না, গমগমে সুরে বলে, ও সত্যি সত্যিই বলে দেবো এসব, আর ছোট চাচি সবটাই বিশ্বাস করে নেবে।
পারভিন হাসি থামিয়ে ভুরু কুঁচকে বলে, কুঞ্জ ছেলে মানুষ দেখে কণিকাও ছেলে মানুষই বিশ্বাস করবে? ও কিছুই মনে করবে না?